আপনারা জানেন আমি একটা বেসরকারি সংস্থায় চাকরি করি এবং ঘটনাচক্রে এই সংস্থাটায় 4 জন প্রিমিয়ার লিগ খেলোয়াড় আছেন। শুধু প্রিমিয়ার লিগ খেলোয়াড় বললে ভুল হবে, একজন সাবেক আন্ডার 19 ক্যাপ্টেন আছেন। মানে আমাদের অফিসটাকে আপনি বলতে পারেন যে একটা ক্রিকেটের আড্ডাখানা। শুধু এই 4-5 জন না, আমাদের পুরো অফিস জুড়ে খুব ক্রিকেট উৎসাহী মানুষজন আছেন। অনেকে একেবারে বল বাই বল, সেশন বাই সেশন, প্রতিদিনের ঘটনা, আইপিএল, পিএসএল সবকিছুর খবর রাখেন। আজকে যখন টি-20 দলটা দেওয়া হলো, আমি না জানি না যে টি-20 দল দেওয়া হয়ে গেছে। আমাকে লিফটের মধ্যে এক ভদ্রলোক, ওই উৎসাহীদের মধ্যে একজন, উনি বলতেছেন যে আচ্ছা দাদা, শান্তর কি মামা খালু কেউ বোর্ডে আছে নাকি? তো আমি খুব তাজ্জব হয়ে গেছি এবং আমি বুঝতে পারছি যে একটা দল দেয়া হয়েছে। যাই হোক, একটা দল দেওয়া হয়েছে এবং সেখানে শান্ত আছে। খুব স্বাভাবিক যে শান্তকে নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন উঠবে, টি-20 দল দিলে, এবং তাই হয়েছে। টি-20 দল দেওয়া হয়েছে, শান্ত সেই দলে আছে। তো আমি জানি শান্তর মামা খালু কেউ নাই, যদিও একবার রোড ছিল লিবু ভাইদার খালাতো ভাই। তারপরেও এটা সত্যি না, বাংলাদেশের ক্রিকেটে এটা কখনোই সত্যি না যে শান্ত বা কারো ক্ষেত্রে কেউ মামা খালুর জোরে দলে ঢোকে না। কিন্তু শান্তর ব্যাপারটা না আসলে সব রকমের ব্যাখ্যার অতীত হয়ে গেছে এখন। বিশেষ করে তার টি-20 দলে খেলাটা, টি-20 দলে আবার চান্স পাওয়া 2টো সিরিজের জন্য, এটা আসলে মামা খালু ছাড়া আর ব্যাখ্যা করার কোনো পথ আমিও খুঁজে পাচ্ছি না যে এই যে কিউরিয়াস কেস, এই কিউরিয়াস কেসের আসল রহস্যটা কি। যদিও লিপু ভাই বলছেন অভিজ্ঞতার কারণে তারা দলে নেওয়া হয়েছে, আমার ধারণা লিপু ভাই নিজেও এটা বিশ্বাস করেন না যে শান্তকে অভিজ্ঞতার কারণে দলে নেওয়া হয়েছে। তো আমরা আজকে একটু আলাপ করব যে আসলে নাজমুল হোসেন শান্তর এই রহস্যময় ব্যাপারটা কি। যদিও আলাপ করে সমাধান করতে পারবো না, তারপরেও এটা একটু আলাপ করব আজকে। দেখেন, শুরুতেই একটা ডিসক্লেমার দেই, এটা একদম আমি জেনে বুঝে বলতেছি। যতদিন ধরে বাংলাদেশের ক্রিকেট দেখি, মানে একদম আর্লি 90s থেকে তো দেখি, আর কিনলি ফলো করি তাও 96 থেকে, সাংবাদিকতা করি 2002 সাল থেকে, মানে টিমকে কাছ থেকে দেখি। কখনো মনে হয় নাই যে কোনো খেলোয়াড় ব্যক্তিগত সম্পর্কের সুবাদে আমাদের জাতীয় দলে ঢুকছেন, এটা কখনো মনে হয় নাই। হ্যাঁ, কিছু স্বজন প্রীতি এটা একসময় খুব রেগুলার সিনারিও ছিল, সেটা মূলত ছিল ক্লাব ওরিয়েন্টেশন, মানে নানা রকম ক্লাবের দলভুক্তির ব্যাপার স্যাপার ছিল। কখনো কোনো দলের শিরোপার রেস থেকে ছিটকে ফেলার জন্য তার দলের খেলোয়াড়কে জাতীয় দলে ডেকে দেওয়া হতো। আবার কখনো দেখা যেত যে পছন্দের ক্লাবে খেলে বললে সে একটু বাড়তি সুবিধা পেত। তো সেগুলো আস্তে ধীরে কমতেছে। এগুলো আমাদের স্বীকার করতে হবে যে যত দিন গড়াচ্ছে এইসব প্রভাব কমতেছে, আর মামা খালুটা কোনো কালেই ছিল না। ফলে শান্তর না জাতীয় দলে খেলা নিয়ে তো কোনো কথা নেই। শান্ত বিশেষত ওয়ানডেতে তো অসাধারণ পারফর্মার। ওয়ানডেতে এই সময়ে, এই জেনারেশনে আমাদের সেরা ব্যাটসম্যান শান্ত। ফলে শান্তকে নিয়ে কথা বলতে গেলে আমরা আবার এরকম না বলে ফেলি যে শান্তর কোনো ফরম্যাটে জায়গা নেই। অতি অবশ্যই ওয়ানডেতে সে আমাদের সেরা ব্যাটসম্যান, টেস্টেও সে আমাদের খুব প্রয়োজনীয় ব্যাটসম্যান। টেস্টে অত রেগুলার ইদানিং রান পাচ্ছে না, কিন্তু যখন রান পায় আর ওর ব্যাটিং টেকনিক, আমি অন্তত বলবো সলিড। যদিও অনেকে টেকনিকের সমালোচনা করেন, এই টেকনিক সলিড কি না সলিড এটা নিয়ে নানা রকম বিতর্ক হতে পারে, যে কোন জায়গায় বসে দেখতেছেন, কোন ব্যাটসম্যানকে দেখতেছেন, নানা রকম ব্যাপার আছে। আমি মনে করি টেস্টের জন্য হি ইজ ওকে। এখন টেস্ট আর ওয়ানডের আলোচনা গেল, কিন্তু টি-20 দলের আশেপাশেও, মানে 18 জনের দল দিচ্ছে তো নাকি 16 জনের দল দিচ্ছে। 16 জনের দল দূরে থাক, 50 জনের দলও যদি দেওয়া হয় এবং সেই দলে যদি শান্ত থাকে, একই কোশ্চেন করা হবে যে হোয়াই শান্ত, কেন শান্ত, শান্তর কেসটা কি আসলে, কি সেই কিউরিয়াস কেস যার জন্য শান্ত এখানে আছে। যদি আপনাদের কারোর বুঝতে সমস্যা হয়, আমার মনে হয় না কারো সমস্যা আছে, কারণ এই জাতি একটা জায়গায় একতাবদ্ধ। আমাদের জাতিকে এখনো পর্যন্ত খুব বেশি ইস্যুতে একতাবদ্ধ করা যায়নি, কিন্তু এখন একটা জায়গায় একতাবদ্ধ, তারা কোথাও শান্তকে দেখতে চায় না। যদিও শান্তর ওয়ানডে টেস্ট খেলা উচিত আমি মনে করি, আমি মনে করার কিছু নাই, খেলা অবশ্যই উচিত, কিন্তু তারা চায় যে শান্ত কোথাও না থাকুক। ফলে শান্তর পক্ষে কেউ কথা বলবে না। তারপরেও আমি একটু ব্যাখ্যা করি যে কেন শান্ত টি-20 দলের আশেপাশে থাকা উচিত না, 50 জনের মধ্যে থাকা উচিত না। প্রথম কথা হচ্ছে তার টি-20 পারফরমেন্স। লিপু ভাই যেটা বলছে যে অভিজ্ঞতার কথাটা, ওই কথা পরে আসতেছে, কিন্তু একটা জিনিস শুরুতেই বলি যে অভিজ্ঞতার তো আসলে পারফরমেন্স ছাড়া কোনো গুরুত্ব নাই, কোনো ফরম্যাটেই নাই। আপনার যদি পিছনে রান না থাকে, আপনার যদি পিছনে স্ট্যাটিস্টিক্যাল জোর না থাকে, তাহলে আপনার অভিজ্ঞতা দিয়ে কি হবে? আমার অভিজ্ঞতা শান্তর চেয়ে বেশি না। শান্ত তো 2 দিন হলো এই জাতীয় দলে ঢুকছে, 2 দিন মানে একেবারে 2 দিন না, কিন্তু বছর আগে ঢুকছে। কিন্তু শান্ত যতদিন মিরপুর মাঠে যায়, তার চেয়ে অনেক আগে থেকে আমি মিরপুর মাঠে যাই। আচ্ছা, আমার কথা বাদ দেন,
বহু লোক আছে না এই ড্রেসিং রুমে, আমি কাউকে ছোট করতেছি না এই জন্য নাম বলবো না, এই ড্রেসিং রুমে গত 20-25 বছর ধরে আছে, তারা তো কাইন্ড অফ ন্যাশনাল টিমেই আছে, তাদের তো কোনো পারফরমেন্স নাই, তারা ক্রিকেট খেলতেই পারে না, তারা কেউ মেসিয়ার হিসাবে আছে, কেউ সাপোর্ট স্টাফ হিসাবে আছে। এখন আপনি কি অভিজ্ঞতার ফলে তাদেরকে দলে ডেকে দিবেন? এটা হয়। অভিজ্ঞতা কখনো কখনো আপনাকে একটু এজ দিতে পারে, বাড়তি এজ দিতে পারে। কিরকম, যে খুব কাছাকাছি পারফরমেন্সের দুটো খেলোয়াড়কে নিয়ে তর্ক হচ্ছে, এরকম একটা সময়ে নির্বাচকদের বোর্ডে যখন আলোচনা হচ্ছে, তখন একজন একটু অভিজ্ঞ হতে পারে যে সেটা কোনো একটা ফরম্যাটে তাকে আগায় দিতে পারে। সেটাও টি-20-তে না, টি-20-তে না, আপনার সেটা টেস্টে বা ওয়ানডেতে কাজ করলেও করতে পারে। আজকের যুগে করে কিনা এটা নিয়ে একটা ডিবেট অলরেডি আছে সারা পৃথিবীতে, যে কোনো ফরম্যাটে এইসব অভিজ্ঞতার কোনো দাম নাই। আই স্টিল বিলিভ যে টেস্টে লঙ্গার ভার্সনে অভিজ্ঞতার একটা দাম আছে, কারণ ওখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। ওয়ানডেতেও দাম আছে, কিন্তু টি-20 না, টি-20 মানে খেলা হিসাবেই এমন যেখানে অভিজ্ঞতার তেমন কোনো দাম নাই। ইভেন যদি দুজনে পারফরমেন্স কাছাকাছি হয়, তখনও দেখতে হবে কার ইম্প্রোভাইজ করার ক্ষমতা বেশি, কে আসলে ইম্প্যাক্ট খেলোয়াড় বেশি, এসব দেখতে হবে। অভিজ্ঞতা দেখবো আমরা সব শেষে। টি-20-র ক্ষেত্রে সবচেয়ে খারাপ প্যারামিটার হচ্ছে অভিজ্ঞতা। সেই প্যারামিটারটাকে লেবু ভাই সবচেয়ে আগে নিয়ে আসলেন, যে না ওর অভিজ্ঞতা আছে। পারফরমেন্স কি আছে? শান্তর টি-20 স্ট্রাইক রেট হচ্ছে 108.35। আমার জীবনে আমি কোনো নাম্বার এরকম মুখস্থ এর আগে কোনো কন্টেন্টে বলতে পারি নাই, কিন্তু এই নাম্বারটা আমি বলতে পারতেছি না। যখন কন্টেন্টটা করবো বলে ওর স্ট্যাটিস্টিক্স ওপেন করছি, তারপর থেকে বলতে পারতেছি না। 108.35 নিয়ে টি-20-র কথা বাদ দেন, টি-20-র কোনো আলাপই চলবে না। ওয়ানডেতেও 108-9 স্ট্রাইক রেট নিয়ে কোনো টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাট করতে পারে না, কোনোভাবেই পারে না। টেস্টেও আজকের দিনে আপনি যদি ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা ইন্ডিয়া দলের ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেন, তারা আপনার এই স্ট্রাইক রেট নিয়ে কোশ্চেন তুলে ফেলতে পারে। যদিও টেস্টে স্ট্রাইক রেট নিয়ে কোশ্চেন উঠবে না, কিন্তু তারা বলবে যে আমরা তো আজকাল বাজবল টাইপের নানা রকম জিনিস খেলি, বাজবল, গৌতম বল, এইসব খেলি, এইগুলো আসলে 108 স্ট্রাইক রেটের ব্যাটসম্যান দিয়ে হবে না। আমাদের টেস্টে খেলে ঋষভ পান্থরা, বেন স্টোকসরা, ফলে আমাদের এখানে তুমি জায়গা পাবা না ভাই। আমি এটা বলতেছি এই কারণে যে 108 স্ট্রাইক রেটটা এত পুয়ার যে আজকে 2025 সালে আপনি কোনো ফরম্যাটের ক্রিকেটে, টি-20-র স্বপ্নই ভুলে যান, কোনো ফরম্যাটের ক্রিকেটে এই স্ট্রাইক রেট নিয়ে আপনি চান্স পাবেন না। এরপরেও আমি একটু বোঝার সুবিধার্থে বলি যে অনেক সময় কিন্তু স্ট্রাইক রেট একটু মিস ইনফরমেশন দিতে পারে। কিরকম? দুটো কারণে। একটা হইতে পারে যে কারোর স্ট্রাইক রেট বাড়তেছে, হয়তো তার ক্যারিয়ারের শুরুর দিকে স্ট্রাইক রেট ছিল 70, সেইখান থেকে এখন 108 দেখতেছেন, মানে হয়তো লাস্ট 1-1.5 বছরে তার স্ট্রাইক রেট 150। হলেও হতে পারে এরকম কেস, যদিও হয় না, কিন্তু এরকম কেস তো হতে পারে, আমরা গাণিতিকভাবে ধরে নিই। শান্তর ক্ষেত্রে ঘটনাটা তা না, শান্তর আরো ডিক্লাইনিং। শান্ত শুরুর দিকে 130-35 ছিল, 120 ছিল, সেটা নামতে নামতে এখন এখানে চলে আসছে। ফলে কোনোভাবেই কোনো কিছু জাস্টিফাই করে না যে এই ছেলেটা টি-20-তে সুযোগ পাবে। স্ট্রাইক রেট নিয়ে আরেকটা মজার ব্যাপার থাকে অনেক সময়, সেটা হচ্ছে যে কিছু ব্যাটসম্যানের, স্পেশালি এটা দেখবেন আমাদের সৌম্যর আছে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকের আছে, সেটা হচ্ছে সে যখন কার্যকরী ইনিংস খেলে, বড় ইনিংস খেলে, ওটার স্ট্রাইক রেট খুব ভালো থাকে, 170-80-তে উঠে যায়। কিন্তু সে যে সময় 20-25 রানের ইনিংস খেলে, সেই সময় স্ট্রাইক রেট 80-তে নেমে যায়। হ্যাঁ, এটাও কোনো আইডিয়াল সিনারিও না যে তোমাকে তো আসলে স্ট্রাইক রেট সব ইনিংসে ধরে রাখতে হবে। তারপরেও এসব খেলোয়াড় একটু আর্গু করতে পারে, ভাই আমি যেদিন ইম্প্যাক্ট ইনিংস খেলি সেদিন কিন্তু আমি খুব ভালো স্ট্রাইক রেটে খেলি। শান্ত সে কথা বলারও কোনো সুযোগ নাই, শান্তর যে 4টা 50 আছে ওগুলোর স্ট্রাইক রেটও 100-র কাছাকাছি। মানে আমি শান্তকে ছোট করতেছি না, আমি জাস্ট লিপু ভাইকে বলতেছি যে এই হচ্ছে তার স্ট্যাটিস্টিক্যাল অবস্থা। কি পরিমাণে পুয়ার অবস্থা হইলে একটা বিপিএল দল, এবং যে বিপিএল দলটা হচ্ছে বরিশাল, যে দলে এবার কতগুলো বুড়ো খেলোয়াড় খেলছে কার্যত, মানে এইভাবে তো বলা উচিত না, আসলে অনেক এক্সপিরিয়েন্সড খেলোয়াড়রা খেলছেন যারা বেশিরভাগই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন আর নাই। সেই ক্রিকেটারদের মাঠে নামায়ও শান্তরে বিপিএল এ বসায় রাখা হয়েছে। মানে বিপিএল এর দল, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তখনো পর্যন্ত সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। এই যে লিটন নতুন করে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হলো, তার আগ পর্যন্ত তো সে অফিসিয়ালি ক্যাপ্টেন। সে অফিসিয়ালি ক্যাপ্টেন থাকা অবস্থায় ড্রপড হচ্ছে বিপিএল দল থেকে। কেন? তার টি-20 পারফরমেন্স বিপিএল এত জঘন্য যে ওইটা বিপিএল দল হজম করতে পারে নাই। এবার আসেন লাস্ট ম্যান টু আর্গু। এসব ক্ষেত্রে ওই ক্রিকেটার শেষ লোক থাকে যে বলে হ্যাঁ আমার ডাক পাওয়া জাস্টিফাইড, এই যে টি-20 দলে ডাক পাইছে আমি জাস্টিফাইড। আমি তো দেখতেছি যে শান্ত নিজেই এই ডাক পাওয়াটা চায় না। কেন এটা দেখতেছি? শান্ত কিন্তু বেশ কিছুদিন আগে, সম্ভবত এই যে কোন সময়টায়, মানে মাস 6 আগেই তো
এই বোর্ড আসার পরপরই, ফারুক ভাইরা দায়িত্ব নেওয়ার পরপরই শান্ত তার টি-20 পারফরমেন্স নিয়ে এত বিরক্ত, সে টি-20 ক্যাপ্টেন্সি ছেড়ে দিল। সে প্রথমে তো বললো সে টি-20 আর খেলবেই না, সব ধরনের ক্যাপ্টেন্সি ছেড়ে দিবে আর টি-20 আর খেলবেই না। এরপরে ফারুক ভাইরা কেমনি কি করে বুঝায় বুঝায় তারা রাজি করলো ক্যাপ্টেন্সি করতে, এবং টি-20তে তো আবার দলে নেওয়া হলো। মানে শান্ত নিজেও কিন্তু ফেড আপ ছিল, এবং আমি মনে করি শান্ত যেহেতু ফেড আপ হয়েছে, তার মানে শান্ত একজন বিচক্ষণ খেলোয়াড়। এই জায়গায় আমি শান্তকে স্যালুট দিই, ক্রিকেটার শান্তকে। কারণ হচ্ছে শান্তর ওই যে টি-20 পারফরমেন্স গত 2-3 বছরের, এই জিনিসটা তার খেলোয়াড়ি জীবনকে খুব ক্ষতিগ্রস্ত করতেছিল। যেটা বললাম, শান্ত আমাদের লম্বা রেসের ঘোড়া, শান্ত ওয়ান ডে টেস্টে আমাদের অনেকদিন সার্ভিস দেবে। এখন সেই শান্তই যখন টি-20তে যায়, সে তো বোঝে, সে তো আসমান থেকে পড়ে নাই, ক্রিকেট খেলতে খেলতে বড় হয়েছে, আন্ডার 13 থেকে ন্যাশনাল টিমে খেলে, সে সব বোঝে যে কি আলোচনা হচ্ছে বা তার ইম্প্যাক্টটা কি হচ্ছে। সে যে একটা বাজে ইনিংস খেলতেছে, এটার ফলে দল কি বিপদে পড়তেছে সব বোঝে না, ওই প্রেশারটা আবার তার উপরে চেপে বসে, ফলে তার ওয়ান ডে পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়, টেস্ট পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়। শান্ত সেই লোক যে বুঝছে যে আমার ক্রিকেট ক্যারিয়ার বাঁচাইতে গেলে এই টি-20 ছুড়ে ফেলতে হবে। টি-20 এখনো তো বড় খেলোয়াড়রা মনে করে না, ফলে শান্ত যেটাকে ছুড়ে ফেলতে চায় সেটাকে রেসপেক্ট জানানো উচিত ছিল। আমাদের নির্বাচকরা কি করলেন, বিপরীতে সেই শান্তকে আবার এই বিতর্কের মধ্যে ঠেলে দিলেন এবং এই কোশ্চেন তৈরি করলেন ভয় শান্ত। এবং এখন যদি দেশের হাজার হাজার মানুষ বিশ্বাস করে, কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে লিপু ভাই আসলেই শান্তর খালাতো ভাই, যদি এত বয়সের ডিফারেন্সে খালাতো ভাই আমি এর আগে শুনি নাই। লিপু ভাই তো 70+ আর শান্ত তো এখনো বোধ হয় 30 পার করে নাই, তো এই ডিফারেন্সটা একটু বেশি হয়ে যায়। 40 বছরের বড় খালাতো ভাই, বরং খালু বলা ভালো ছিল। যাই হোক, শান্তর কেউ কিছু না, এটা আমি আপনাকে কনফার্ম করতেছি। কিন্তু এই যে বিপদের মধ্যে আপনারা ফেলতেছেন ছেলেটাকে, এখন দেখেন আরেকটা বিপদ কি আসতেছে, সেটা হচ্ছে ওকে ইউএই সিরিজ আর পাকিস্তান সিরিজের জন্য নেওয়া আছে। এখন ও খেলবে কোথায়? আমাদের এই টি-20 দলটা 4টা ওপেনার আছে, 4টা ওপেনার তো মাঠে নামবে না, 3টা তো মিনিমাম নামবেই, কারণ আমাদের ওই অর্থে কোনো 3 নাম্বার ব্যাটসম্যান নাই। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা দেখছি যে তানজিদ তামিম 3 নম্বরে খেলতেছে। এবার লিপু ভাই ক্লিয়ার করে দিচ্ছেন যে ক্যাপ্টেন লিটন খেলবে 3 নম্বরে, মানে তানজিদ তামিম আর ইমন মোস্ট প্রবাবলি ওপেন করবে। সৌম্য সরকার, এই 4 জনের মধ্যে আপনি যদি কম্পিটিশন করেন তাহলে একটু 4 জনের মধ্যে চতুর্থ হবে, সে থাকবে ব্যাকআপ হিসাবে। তাহলে 3 ওপেনার প্রথম 3টা স্লট দখল করে নিল, 1, 2, 3। এবার 4 নম্বর পজিশনটা ফাঁকা, কারণ লাস্ট সিরিজে ওই পজিশনটাই খেলছে মিরাজ। এবার ওই পজিশনের জন্য দাবিদার হিসেবে দলে আছে 2 জন, শান্ত ইঞ্জুরি থেকে ফিরে আসছে, হৃদয়ও ইঞ্জুরি থেকে ফিরে আসছে। এখন দেখেন, হৃদয় কিন্তু আমাদের টি-20 কনসিস্টেন্ট পারফর্মার। হৃদয়কে নিয়ে সব প্রিমিয়ার লিগে যা হয়েছে তাতে তো ওর খেলোয়াড়ই মান কমে যায় নাই, ও টি-20 কনসিস্টেন্ট পারফর্মার। ওর স্ট্রাইক রেট সম্ভবত 130+, আমাদের দেশের জন্য যেটা নট ব্যাড, যদিও এটা অনেক ভালো হওয়া উচিত। এবং লাস্ট কয়েকটা ম্যাচে যখনই ও স্টার্ট পাইছে, এটা একটু খেয়াল করতে হবে, এটা খুব সুন্দর ব্যাপার ওর, যখনই ও স্টার্ট পাইছে প্রত্যেকটা ম্যাচে 150+, 170 স্ট্রাইক রেটে ইনিংসগুলো করছে। এবং লাস্ট ম্যাচটাই সম্ভবত 60+ একটা ইনিংস খেলছে, যেটা 160 কাছাকাছি স্ট্রাইক রেট। ফলে হৃদয় অবশ্যই 4 নম্বর জায়গাটার দাবিদার। এখন আমাদের আসলে এই টিমটা কিন্তু মিডল অর্ডারটা একটু দুর্বল, মানে মিডল অর্ডারটায় ব্যাকআপ কম। আপনার হৃদয় আছে, এরপরে জাকের যাবে, তারপরে শামীম যাবে, এই 3 জন হচ্ছে আমাদের মিডল অর্ডার। সুবিধা হচ্ছে 3 জনই ইনফর্ম। এখন দেখেন, দলে আপনার একজন ক্যাপ্টেন আছে, যে ক্যাপ্টেন মূলত টেস্ট ক্যাপ্টেন, ওয়ানডে ক্যাপ্টেন, এবং যে দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়। সেই খেলোয়াড়কে কি আপনি বসায় হৃদয়কে নামাবেন 4 নম্বরে, নাকি এই অবস্থায় শান্তকে 4 নম্বরে নামায় দেবেন? খুব ক্রুশিয়াল কোশ্চেন না? এই কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলছি যে আপনি যখন একজন সিনিয়র মেম্বারকে দলে ডাকেন, বিশেষত সে যদি এক্স ক্যাপ্টেন হয় বা রানিং অন্য ফরম্যাটের ক্যাপ্টেন হয়, তাকে দলে ডাকা খুব ট্রিকি ব্যাপার। কারণ তখন আপনি ম্যানেজমেন্টকে, মানে যে ম্যানেজমেন্টটা 11 সিলেক্ট করবে, কোচ ক্যাপ্টেনকে একটা ইসের মধ্যে ফেলে দিচ্ছেন, একটা ডিলেমার মধ্যে ফেলে দিচ্ছেন। তাদের ঘাড়ে আপনি একটা বন্দুক চাপায় দিচ্ছেন যে তোমরা দিলাম টিম কিন্তু নিজের মধ্যে মতো করতে পারতেছ না। তাদের স্বাধীন মতো তারা টিম করলে তো এখানে শান্ত ঢোকার কোনো কারণ নাই, ওখানে 4 নম্বরে হৃদয় ঢুকবে, ওরা আলোচনারই সুযোগ নাই। 11 একদম চোখে দেখা যাচ্ছে, বোলিংটা কি হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাটিং লাইন আপ তো চোখে দেখতে পাচ্ছি আমরা। সেখানে এখন যদি হৃদয়কে বসায় শান্তকে খেলানো হয়, এটা ম্যাসাকার ডিসিশন হবে, এটা নিয়ে লোকজন খুব মন্দ বলবে। এবং যদি শান্ত প্রথম ম্যাচ খেলতে নেমে 15 বলে সেঞ্চুরিও করে ফেলে, তারপরেও এটা অন্যায় ডিসিশন হবে। অন্যায় সবসময় অন্যায়, মানে আপনি তো আউটপুট দেখে বুঝবেন না যে এই সিদ্ধান্তটা
নেওয়া অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে। শান্ত যে বললাম যে যদি প্রথম ম্যাচে সেঞ্চুরি মেরে দেয় তারপরেও হৃদয়কে বসায় শান্তকে নামানোটা একটা ক্রাইম হবে। আবার আপনি যদি শান্তকে সাইড লাইনে বসায় রাখেন, এটা হৃদয় সহ পুরো টিমের জন্য কতটা অস্বস্তিকর হবে বুঝতে পারতেছেন? ড্রেসিং রুম কতটা থমথমে হয়ে যাবে। যেখানে আমরা গত কয়েক বছর ধরে আলাপ করতেছি ড্রেসিং রুমটা কিছুতেই স্মুথ করা যাচ্ছে না। ইনসাইড নিউজ হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের ড্রেসিং রুম খুব সুন্দর স্মুথ হয় নাই। সেখানে মিরাজ নাই অনেকদিন পরে দলে, আমাদের ড্রেসিং রুমটা যেটুক যা সামলায় রাখার সেটা মিরাজ রাখে। এবার দলটার এমন একটা অবস্থা যে দলটা যে যাচ্ছে, দলটা এমনিতেই একটু এলোমেলো। এই দলটা লিটনকে গোছানোর একটু টাইম দিতে হতো। খুবই ভালো কথা, তাকে 2026 পর্যন্ত একটানা দায়িত্ব দেওয়া হয়েছে। ভেরি গুড ডিসিশন, খুব সুন্দর সিদ্ধান্ত যে তুমি সময় নিয়ে টিমটা গোছাও। আচ্ছা, সেই গোছানোর জন্য তো তাকে সেই পরিবেশ দিতে হবে। আপনি যদি পরিবেশটা এরকম করে ফেলেন আগে থেকে যে একজন এক্স ক্যাপ্টেন বা অন্য ফরম্যাটের ক্যাপ্টেন তাকে তোমার দলে দিচ্ছে, কিন্তু তুমি তার 11 নিবা কি না নিবা এই ট্রিকি ডিসিশন তোমার, এটা হয়। এই ছেলেটার জন্য কি একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে গেল না? ড্রেসিং রুম থমথম হয়ে গেল না? মানে পুরো ব্যাপারটা আপনার একটা মাত্র সিদ্ধান্ত দিয়ে গোলাবাটা করে ফেললেন। আমি জানি না এটার পরিণতি কি হবে, তবে প্রার্থনা করি যে লিটন, শান্ত ওরা সবাই মিলে এই পরিস্থিতি সামলাবে। শান্তর আবারও প্রশংসা করি যে লিটনকে ক্যাপ্টেন ঘোষণার পরপরই সবার আগে শান্তই কিন্তু ফেসবুকে তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। এই কংগ্রাচুলেশন জানানোটা একটা কালচার। এই কালচারটা আমি নিশ্চিত যে শান্ত ধরে রাখবে, এবং আমি আশা করব যে শান্ত যেহেতু সিনিয়র মেম্বার অলওয়েজ উইল বি পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট, সে ওই ম্যানেজমেন্টের পার্ট হিসেবে সেই শান্তকে বলবে যে ভাই আমাকে 11-এ রাখো না, আমি ওই জায়গাটা ডিজার্ভ করি না, আমাকে রাখা হয়েছে, বলা হয়েছে অভিজ্ঞতা দিয়ে তোমাদের হেল্প করার জন্য, আমি আমার যা এক্সপিরিয়েন্স আছে ওইটা ড্রেসিং রুমে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের যাতে কোনো ডিসকমফোর্ট না হয় সেটা আমি মেনটেন করব, আমাকে 11-এ রাখো না। এটা করলে শান্ত আরও গ্রেট হবে। শান্তর জন্য শুভকামনা থাকলো, লিটনের নতুন দলের জন্য শুভকামনা, এবং লিটন আগামী বিশ্বকাপ পর্যন্ত এই দলটাকে সুন্দর জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, আগামী 2-1 দিনের মধ্যে লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে একটা কন্টেন্ট করবো। আমি তার ক্যাপ্টেন্সি নিয়ে তো সবসময় মুগ্ধ, এবং এই দলটা সবগুলো খেলোয়াড় মারাত্মক ভক্ত হয়ে গেছে লিটনের ক্যাপ্টেন্সির, সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।